রাষ্ট্রপতি অধ্যাদেশ, ঠিক আছে। প্রথম কথা হলো যে আইন কি, মানে অ্যাক্ট কি? অ্যাক্ট হচ্ছে যে অ্যাক্ট যে সংসদে যেটা স্যার যখন যেটা পাস হয় সেটা আইন হিসেবে স্যার প্রণীত হয়। বিষয় হচ্ছে যখন একটা দেশে একটা পার্লামেন্ট থাকে এবং পার্লামেন্টের যদি অধিবেশন চলাকালীন, সেশন চলাকালীন যদি কোনো বিল আকারে কোনো আইন পাশের জন্য উত্থাপিত হয় এবং কণ্ঠ ভোটে পাশ হয়, তখনই সেটা হয় অ্যাক্ট। যেমন ফাইন্যান্স অ্যাক্ট, প্রতি বছর বাজেট অধিবেশন হয়, বাজেট অধিবেশনে অর্থ বিল মাননীয় অর্থমন্ত্রী উপস্থাপন করেন এবং সেটা যথারীতি শেষের দিকে ঝগড়াঝাটি হয়ে কণ্ঠভোটে পাশ হয়। কিছু সংশোধন হয়তো হয়, বাট কণ্ঠভোটেই পাশ হয়, কারণ সিম্পল মেজরিটি ইজ এনাফ টু পাস এ ল। একটা আইন করার জন্য সংসদ হচ্ছে একটা আইনসভা, মানে যারা আইন প্রণয়ন করে, তো সেই আইন প্রণয়ন করার জন্য তাদের সিম্পল মেজরিটি এনাফ। যেমন বর্তমান সরকারের তো সিম্পল মেজরিটি আছে, এখন মনে হয় 2/3 মেজরিটি আছে। যাই হোক, মানে সিম্পল মেজরিটি হলেই কিন্তু একটা আইন পাশ করা যায়, আর 2/3 মেজরিটি লাগে আপনার সংবিধান পরিবর্তন করতে গেলে। সংবিধানের কোনো পরিবর্তন করতে গেলে 2/3 মেজরিটি লাগে। 300 জন সংসদ সদস্য হলে 200 জনের বেশি লাগবে সংবিধান পরিবর্তন করতে হলে। তার নিচে হলে হয়তো সরকার গঠন করতে পারবে সিম্পল মেজরিটি দিয়ে, কিন্তু তাতে সংবিধান চেঞ্জ করতে পারবে, কিন্তু আইন প্রণয়ন করতে পারবে। ফলে আমরা দেখি তো হা জয়যুক্ত হইয়াছে, হা জয়যুক্ত হইয়াছে, হা জয়যুক্ত হইয়াছে, দেখেন না যে স্পিকার বলে, এবং একটা আইন পাশ হয়ে যাচ্ছে কিভাবে। তো ওই যেটা পাশ হয় সেটাই অ্যাক্ট হয়। তাহলে বলেন অ্যাক্ট তো বুঝলাম, যে দেশে যখন একটা সরকার থাকে এবং একটা সংসদ থাকে, সেই সংসদ থাকলেই হবে না, সংসদের অধিবেশন থাকে। সেই অধিবেশন থাকাকালীন অধিবেশনে যদি কোনো বিল আকারে কোনো আইন পাশের জন্য উত্থাপিত হয় এবং পাশ হয়, তবে সেটা আইনের মর্যাদা পায়। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার, তাহলে অর্ডিন্যান্স কি? অর্ডিন্যান্স হচ্ছে যখন দেশে পার্লামেন্ট থাকে না, অথবা পার্লামেন্ট থাকলেও তার ওই সময় অধিবেশন নাই এই মুহূর্তে, কিন্তু একটা জরুরি আইন তৈরি করা খুব দরকার, এখনই আইনটা না করলে দেশ রসাতলে যাবে। তো তখন ওই রাষ্ট্রপতি তখন সেটা অধ্যাদেশ আকারে, অর্ডিন্যান্স আকারে সে আইনটা প্রণয়ন করে ফেলে। কিন্তু যতই প্রণয়ন করুক, ধরেন দেশের মানে সংসদ আছে, সংসদের এই মুহূর্তে অধিবেশন নাই, অথবা আদৌ সংসদ নাই, এখন কেয়ারটেকার গভর্নমেন্ট, অথবা এখন সামরিক শাসন চলতেছে। সামরিক শাসনটা অবশ্য ভিন্ন জিনিস, এটাতে আবার ওইটা আসতেছে 3 নাম্বারে। সাউন্ড অফ করেন, সাউন্ড খোলা কার? স্যার আমাকে একটু হোস্ট করে দিলে, কো-হোস্ট করে দিলে স্যার আমি একটু কন্ট্রোল করতে পারতাম স্যার। কেমনে করে এগুলো তো আমি জানি। যদি নিজেরা যদি সচেতন না হয়, দেখেন অবস্থা। আল মামুন ভাই, দিন মোহাম্মদ ভাই, আপনাদের মাইকগুলো একটু মিউট করেন। এইগুলো অনলাইন ক্লাস, শিক্ষা ব্যবস্থা। যাই হোক, তো কি বলতেছিলাম, সেটা হলো অর্ডিন্যান্স হয় কখন? যখন দেশে মানে সরকার থাকে না বা সংসদ থাকে না, কেয়ারটেকার সরকার থাকে, তখন রাষ্ট্রপতি অনেক সময় আপৎকালীন তখন যে আইন করার দরকার হয় সেটি অর্ডিন্যান্স আকারে করে বটে, কিন্তু কন্ডিশন একটাই, পরবর্তী সংসদ অধিবেশন যখনই হবে একেবারে ইমিডিয়েট পরপরই যে সংসদ আসবে সেই সংসদে অর্ডিন্যান্সটা পাশের জন্য উত্থাপন করতে হবে এবং সেটা পাশ করায় নিতে হবে, সোজা কথা। কিন্তু আপনার পরবর্তী সংসদে ওই অর্ডিন্যান্সটা, অধ্যাদেশটা পাশ করাইয়া নেওয়া হলেও অর্ডিন্যান্স নাম ঘুষবে না, বদনাম ঘুষবে না, বদনাম বদনামি থাকিয়ে যাইবে। এরশাদের আমলে এই অর্ডিন্যান্স করা, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, আয়কর অধ্যাদেশ 1984, এই বদনাম আর ঘোষানো গেল না, বুঝতে পারছেন? তো যার কারণে এটি এখন আইন হতে হবে। হাইকোর্ট থেকে একটা রায় হয়েছে, সেটা হলো যে বাংলাদেশে অর্ডিন্যান্স আকারে আর কোনো আইন থাকতে পারবে না, এগুলোকে আইনে পরিণত করতে হবে, তো ওটাকে রিপিল করে। আর 2 নম্বর কথা হলো বাংলাদেশের সব আইন হতে হবে এখন বাংলায়, যার কারণে কোম্পানি আইন থেকে শুরু করে সব আইন বাংলায়।
ওই 90 সালের পর থেকে, 90 থেকে। আচ্ছা, এটা হলো তাহলে পরীক্ষা ক্ষেত্রে স্যার আমরা কিভাবে স্যার এগুলো লিখবো? এগুলো আমি পারিনি, এগুলো আমাকে বলে লাভ নেই। আপনারা ক্লাস শোনেন, ক্লাসগুলা মানে শোনেন ভালো করে, এবং আমরা হ্যান্ড আউট দেবো আলিম সাহেবের কাছে, এগুলো আপনারা পাবেন, এগুলো নিয়ে চিন্তা করবেন না। ওগুলো আমি জানি না, এগুলো আমার বলে লাভ নাই। অফ করা অন করা দিয়ে কি আসে যায়? আপনি যদি ক্লাসে থাকেন, ক্লাস ফলো করেন, তাতে মানে সমস্যাটা কি আমি বুঝি না, আগে শুনতে থাকেন। তো যেটা বলতেছি 3 নাম্বারে হচ্ছে আপনার অর্ডার, অর্ডিন্যান্স এবং মানে আইনের মধ্যে, অ্যাক্টের মধ্যে পার্থক্য কি, এটা তো আপনি শুনলেন, বুঝলেন। এখন আসেন অর্ডার। অর্ডার হলো আদেশ যখন দেশে কোনো সংবিধানই থাকে না। ধরেন বাংলাদেশটা হঠাৎ স্বাধীন হয়ে পড়ছে, বুঝতে পারছেন, 16ই ডিসেম্বর বিজয় দিবস, এরপরে বাংলাদেশ স্বাধীন, তো ভালো কথা, কিন্তু দেশ চলবে কেমনে? বাংলাদেশের টাকা মুদ্রা ছাপা হয় নাই, তারপরে ভাই এই সব তখন ওই অর্ডার দ্বারা করতে দিচ্ছে। বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972, তারপরে আইসিএবি অর্ডার 1972। এই যে আইসিএবি, সি এর ছাত্র, সেই সিএটা, সি ইনস্টিটিউট গঠিত হয়েছে অর্ডার দ্বারা। অর্ডার কোন সালে? 1972 সালে। ইভেন আমাদের এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ অর্ডার 1972। কিভাবে দেশ চলবে, কিভাবে রেভিনিউ আদায় হবে, কিভাবে টাকা ছাপাবে? দেশ স্বাধীন হয়ে পড়ছে হঠাৎ করে। এখন দেশে এই মানে দেশ পরিচালনা হয় সংবিধান দ্বারা, সংবিধানই তো নাই বাংলাদেশে। সেই সংবিধান লিখতে বসে গেল ডক্টর কামাল হোসেন থেকে শুরু করে। তো এই আবার যখন আর্মি ক্ষমতায় আসছে, তখন তারা সংবিধান স্থগিত করে সংবিধানের উপরে পাড়া দিয়ে তারা মানে দেশের রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিল, বললো সংবিধান স্থগিত, এখন মানে লাঠির মাথায় দেশ চলবে। চলছেও তাই। তখন তো মানে তখন যদি কোনো আইন করার দরকার হয়, অর্ডার, মার্শাল ল অর্ডার, বুঝতে পারছেন? তো বাংলাদেশের সংবিধান আছে, কিন্তু সংবিধানের উপরে পাড়া দিয়ে দেশ পরিচালনা ভার, সংবিধানকে স্থগিত করে দিই, মানে আপনার মানবাধিকার, আরো কি কি অধিকার, কোন অধিকার কাজ করবে, বুঝতে পারছেন? যাই হোক, এই অর্ডার গুলোর প্রণেতা কারা ছিলেন? যেমন এনবিআর অর্ডারের প্রণেতা বা বাংলাদেশ ব্যাংক অর্ডার প্রণেতা? ওইটা ওই যে মানে এই সরকার, যে ওরা বলে হলো বাংলাদেশে অস্থায়ী সরকার, তারাই এটার প্রণেতা ছিলেন। আচ্ছা, হ্যাঁ। আরে বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার ছিল না, মানে শেখ মুজিবুর মানে জাতির পিতা তো জেলে ছিলেন। জি জি। আচ্ছা, যাই হোক, এটা গেল। এই আশা করি ক্লিয়ার মানে ডিস্টিংশন বিটুইন দ্য অর্ডার, অর্ডিন্যান্স এন্ড অ্যাক্ট, বুঝতে পারছেন? ক্লিয়ার স্যার। আচ্ছা স্যার, একটা কথা তাহলে ভাই আপনার কথাটা ক্লিয়ার শোনা যায়নি। যাই হোক আর কি, তো আমি বলতেছি যে অর্ডার, অ্যাক্ট এবং আপনার অর্ডিন্যান্স এর মধ্যে ক্লিয়ারটা বোঝানো হলো। বাকি গুলো তো আমি ক্লিয়ার করি নাই। পট করে একটা কোশ্চেন করলেন যে স্যার তাহলে রুল, এসআরও এগুলো কি? আমি কি রুল এসআরও তে আসতে পারছি? আমাকে আসতে দিচ্ছেন? আমি তো 1 নম্বরে আটকে আসছি, তাই না? পট করে একটা কোশ্চেন করে বসছে। স্যার, অর্ডার আর অর্ডিন্যান্স নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার। তাহলে আমার সংবিধানকে অবজ্ঞা করে যেটা তৈরি হবে সেটা অর্ডার, আর যেটা সরকার না থাকা অবস্থায় হবে সেটা হচ্ছে অর্ডিন্যান্স। বললাম না, অর্ডার মানে কি? অর্ডার হলো আপৎকালীন, তার মানে যখন দেশে কোনো সংবিধানই থাকে না, অথবা সংবিধান থাকে পায়ের তলে, সামরিক শাসকদের পায়ের তলে, তারা সংবিধানের উপরে, বললাম না, সংবিধানকে স্থগিত করে তারা মার্শাল ল অর্ডার দিয়ে দেশ চালায়। তখন দেশটা পরিচালিত হয়েছে কিন্তু মানে দ্বারা না, সংবিধান দ্বারা বাংলাদেশ পরিচালিত হয় নাই, পরিচালিত হয়েছে মার্শাল ল অর্ডার, বুঝতে পারছেন? স্যার বর্তমানে তাহলে অর্ডার নাই স্যার? না, আর এই যে স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার, ওইখানে তো আসতেছি 3 নম্বরে। ওই 3 নম্বর নিয়ে তো আমরা কোনো কথা বলি নাই এখন পর্যন্ত। যা কথা সব চলতেছে 1 নম্বর নিয়ে, বুঝতে পারছেন? তাহলে এখন আসেন যে তাহলে এই মানে 2 নম্বরটা কি? 2 নম্বরটা হচ্ছে 1 নম্বরের প্রণেতা, 1 নম্বর এবং 2 নম্বরের ভিতরে পার্থক্য কি?
তো 1 নাম্বার এবং 2 নাম্বারের মধ্যে পার্থক্য হচ্ছে যে 1 নাম্বার হচ্ছে মূল আইনের বই, যেটি সংসদ কর্তৃক অবশ্যই পাশ হইতে হবে, যতই অর্ডিন্যান্স হোক পরবর্তীতে সংসদে যেতেই হবে, এবং এটাও গেছে, এটাও সংসদে পাশ হওয়া আইন, কিন্তু ওই যে বদনাম ঘুষিল না, অর্ডিন্যান্সই থাকিয়ে গেল, তাই নিয়ম। আর যাই হোক, ইন এনি কেস মানে এটা ল, এটা অ্যাক্ট না, ইনকাম ট্যাক্স অ্যাক্ট না, কিন্তু এখন যেটা আসতেছে সেটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2021, বুঝতে পারছেন? আয়কর আইন 2021 এই নামে আসতেছে, 21 না হলে 22 হবে আর কি, এত অল্প সময়ে আর হবে কিনা সন্দেহ। তো আর তাহলে মূল আইনের বই হচ্ছে এইটা, এটা প্রণেতা বলেন সেটাও সংসদ, এবং ওইটার যদি কোনো চেঞ্জ করতে হয় সেটা সংসদ দ্বারা পরিবর্তিত হয়, আইনের পরিবর্তন করতে পারে একমাত্র জাতীয় সংসদ। আর 2 নম্বরে হচ্ছে ইনকাম ট্যাক্স রুলস, এই রুল মেকিং পাওয়ার হচ্ছে এনবিআর এর হাতে। জাতীয় রাজস্ব বোর্ড এই বইটার রচয়িতা, 2 নম্বর বইয়ের রচয়িতা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড, আর 1 নম্বর বইয়ের রচয়িতা হচ্ছে জাতীয় সংসদ। 1 নম্বর বইয়ের কোনো পরিবর্তন করতে গেলে জাতীয় সংসদে লাগে, আর কেউ পারে না। আর 2 নম্বর বই এনবিআর যে কোনো সময় পরিবর্তন করতে পারে, তবে বাজেট অধিবেশনের সময়ই করে, ওই এক্সারসাইজের মধ্যেই এটা থাকে, অন্য সময় এটা হয় না, করার দরকার হয় না। তো এটা গেল একটা পার্থক্য। আর 2 নম্বর পার্থক্য হলো অর্ডিন্যান্স হচ্ছে মূল ল, মূল আইন, আর 2 নম্বর বইটা হচ্ছে ম্যানার, পদ্ধতি। কিরকম? যেমন 1 নম্বর বইয়ে বলা আছে যে প্রতি বছর 30শে নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করিতে হবে, এটা বইয়ের 75 ধারায় বলা আছে। 2 নম্বর বইয়ে বলা আছে যে সেই রিটার্নের চেহারাটা দেখিতে কেমন হইবে, বুঝতে পারছেন? তো সুতরাং আইন যেটা, সেই আইনের অ্যাপ্লিকেশনটা যেভাবে হবে, আবার যেমন ধরেন বলা আছে যদি কেউ রিটার্ন সাবমিট করে তাহলে তাকে হাজির হওয়ার জন্য 83-র 1 ধারায় শুনানির নোটিশ জারি করিতে হইবে, এটা বলা আছে 83-র 1 ধারায়। এখন সেই শুনানির নোটিশের চেহারাটা কেমন হবে সেটা তো একটা ফরম্যাট, সেই ফরম্যাটটা দেওয়া আছে রুলে। রুল হলো বিধি, রুলের বাংলা হলো বিধি, আয়কর বিধি 1984। তো বিধিতে মানে ওই বিধানগুলো দেওয়া আছে, যে পদ্ধতিগুলো, ফর্ম, এগুলো সব প্রেসক্রাইব করা, বুঝতে পারছেন? আর মেইন ল এর বইটা হচ্ছে ওইখানে। তো এরকম আরো মানে আছে যেগুলো আপনার অর্ডিন্যান্সের ভিতরে বলা আছে, সেগুলোর ম্যানার বা পদ্ধতি বা ফর্ম সেগুলো প্রেসক্রাইব করা থাকে রুলে, বুঝতে পারছেন? তো দুইটাই কিন্তু পার্ট এন্ড পার্সেল, দুইটাই মূল আইন, একটাই হলো মেইন আর একটা হলো সাবসিডিয়ারি, ঠিক আছে? তো এই গেল, এই দুইটা আপনাদের সাথে রাখতে হবে, রাখতে পারলে ভালো আর কি। 3 নম্বরে হচ্ছে যে অনেক সময় সরকার সংসদে আইন পাশ হয়, সংসদ ছাড়া তো আপনার কোনো ট্যাক্স আরোপ হতে পারবে না, সংসদে আইন পাশের মাধ্যমে কিন্তু সরকার মানুষের কাছ থেকে কর আদায় করে, বুঝতে পারছেন? অনেকেই কোশ্চেন করে বা অনেকের মনে এরকম আসে যে আমি আয় করি, তো আমি আয়কর দেবো কেন, সরকারকে আমি ট্যাক্সও দেবো কেন, আমি এত গতর খাটি, আমি এত পরিশ্রম করি, আয় করি, সরকারকে ট্যাক্স দেবো কেন? অনেকের মনে এটাও কোশ্চেন আসতে পারে যে আমার জমি, আমি সরকারকে খাজনা দেবো কেন, তাই না? তো বিষয়টা হচ্ছে যে এইখানে ইনকাম ট্যাক্সে আমাদের একটা সেকশন আছে, সেকশন 16, সেটা হলো চার্জ অফ ইনকাম ট্যাক্স। সেখানে বলছে যে ইনকাম ট্যাক্স ইজ টু বি চার্জড at the rate prescribed by the parliament every year. বাংলা হচ্ছে এই প্রতি বছর পার্লামেন্টে যে হারে, মানে পার্লামেন্টে পাশকৃত হারে মানে কর, সরকার কর আদায় করিবে, বুঝতে পারছেন? যার কারণে আমরা ট্যাক্স দিই। এই তো যাই হোক আর কি। তো এসআরও কি? তাহলে এসআরও হচ্ছে যে সরকার যদি কখনো মনে করে যে না, মানে এই করোনাকালীন সময়ে এদেরকে একটু সুবিধা দেওয়া দরকার, তো সরকার কিন্তু যে কোনো সময় ওই একটা অর্ডারের মাধ্যমে, রাষ্ট্রপতির মানে আদেশক্রমে সেইটা মাঝপথে সংসদ মানে সংসদ তো কর আরোপ করার এখতিয়ার রাখে, আর কর ছাড়তে যদি হয় তখন এসআরও দ্বারা সরকার ট্যাক্স ছেড়ে দেয়। যেমন আপনাকে উদাহরণ দিই, যেমন ধরেন নর্মালি তো সবকিছু আছে, আয়কর কত হবে কি হবে সেগুলো সরকারের কাছে মনে হলো যে যারা আমাদের দেশের এই 16 কোটি মানুষের মুখে মাছ তুলে দেয়, হ্যাঁ, তো সেই যে মৎস্যজীবী বা মাছের খামার করে, চিংড়ির হ্যাচারি করে,
এদেরকে একটু সুবিধা দেওয়া দরকার। এদের এত টাকা ট্যাক্স করা ঠিক না, কারণ তারা সাধারণ গতানুগতিক মানুষের মতো চাকরি খুঁজে না, যে আমার একটা চাকরি দাও, বা একটা নর্মাল ব্যবসা করে না। তারা একটা আনইউজুয়াল কাজে জড়িত, এবং এই কাজের মাধ্যমে আমাদের দেশের এত কোটি মানুষের মুখে এই মানে প্রোটিন যোগানো কাজটা সম্পন্ন হচ্ছে। এটা চারটিখানি কথা না। তো তাদেরকে একটু মানে সুযোগ দেওয়া দরকার, একটু ইনসেন্টিভ দেওয়া দরকার। তো সেই ইনসেন্টিভটা কিভাবে দেবে? এসআরওর মাধ্যমে। সেখানে বলা হলো যারা মৎস্য খামার থেকে আয় করে তাদের প্রথম 10 লক্ষ টাকার উপরে কোনো ট্যাক্স দিতে হইবে না, তারপরে আরো হ্রাসকৃত হারে করে দেবে। এইভাবে এসআরওর মাধ্যমে ট্যাক্স কমানো যায়, ট্যাক্স আরোপ করা যায় না বা বাড়ানো যায় না। ট্যাক্স আরোপ করতে গেলে, বাড়াতে হলে সংসদ লাগে, এবং সেই সংসদ অধিবেশন বসে বছরে একবার, যেটা হলো জুন মাসে প্রতি বছর। জানেন আপনি, বাজেট অধিবেশন, বুঝতে পারছেন? তো এই এসআরও অনেকে, যখন সাইফুর রহমান অর্থমন্ত্রী ছিলেন, উনি তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তো তখন অনেকে দুষ্টামি করে বলতো যে সাইফুর রহমানস অর্ডার, বুঝতে পারছেন? কারণ যে এসআরও গুলা হইতো অর্থ মন্ত্রণালয় থেকে, তো দুষ্টামি করে বলতে হয়। আর পরিপত্র তো এনবিআর থেকে প্রতি বছর বের হয়, তো প্রতি বছর একটাই বের হয় পরিপত্র, মূলত একটাই, কখনো কখনো আমরা একাধিকও দেখছি। তো সেটা হলো যে ব্যাখ্যা। পরিপত্র মানে হলো ব্যাখ্যা, যে এবারের বাজেটে কি কি চেঞ্জ আসলো, তো সেই চেঞ্জের বাংলা মিনিং কি, বাংলায় ব্যাখ্যা। ওই জন্য বাংলা লিখছে এখানে পরিপত্র, এটি কমন শব্দ আর কি, বুঝতে পারছেন? আর কেস রেফারেন্স এটা আপনার এই পর্যায়ে লাগবে না, এটা যদি পরবর্তী পর্যায়ে যান তখন লাগবে। এখন এই 5 নাম্বারটা আপনাদের আর মানে রেফারেন্স হিসেবে না নিলেও চলবে, বুঝতে পারছেন? কারণ ইনকাম ট্যাক্স এগুলো, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টও একটা কোয়াসি জুডিশিয়াল ডিপার্টমেন্ট, মানে বাংলায় বলে এটাকে আধা বিচারিক বিভাগ। এখানেও বিচারালয়, এটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টও একটা বিচারালয়, বাট এখানে ওই যে মানে মার্ডার কেসের আসামি না, এখানে হলো কার কত ইনকাম, কার কত ট্যাক্স হবে, এইটার বিচার হয়। তো এই বিচারে যদি কেউ খুশি না হয়, সে হাইকোর্টে যেতে পারে, ট্রাইব্যুনালে যেতে পারে ইত্যাদি। সেই সব জায়গায় গিয়ে যে রায় হয়, সেই রায়গুলো অনেক সময় রেফারেন্স হিসেবে কাজ করে, ওই জন্য কেস রেফারেন্স হিসেবে লেখা হয়েছে, ঠিক আছে? আর 6 নাম্বার 7 নাম্বার তো আপনাদের জিনিস, আপনারা নিয়ে নেবেন লাইব্রেরি থেকে হোক বা যেভাবে হোক, স্টাডি ম্যানুয়াল যেটা আইসিএবি, আর সাজেস্টেড অ্যান্সার। এগুলো সাজেস্টেড অ্যান্সার হচ্ছে যে বিগত বছরগুলোতে যে পরীক্ষা হলো, সেই পরীক্ষায় যে কোশ্চেন, সেই কোশ্চেনের মডেল সলিউশন, কোশ্চেন এবং সলিউশন দুটোই আপনি পাবেন 7 নম্বরে। আর স্টাডি ম্যানুয়ালটা আপনি নিয়ে নেবেন এই থেকে, তো লাইব্রেরি থেকে নিবেন। বাট এবারে স্টাডি ম্যানুয়ালটা আপনাদেরটা জমা দিয়ে দিচ্ছি আইসিএবি কে, এখন প্রিন্ট হয়ে আপনাদের হাতে পেতে কতদিন লাগে ওটা আমি বলতে পারবো, ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার স্টাডি ম্যানুয়াল সম্পর্কে আমার একটা ইনফরমেশন দেওয়ার ছিল সবার উদ্দেশ্যে। এখন আইসিবি তে স্টাডি ম্যানুয়াল 4টা আর কি অ্যাভেলেবল আছে, এবং ওনারা আজকে আমি নিয়েছি। এগুলো হলো বিজনেস ল, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট ইনফরমেশন এবং বিজনেস এন্ড ফাইন্যান্স। এই 4টা স্টাডি ম্যানুয়াল অ্যাভেলেবল আছে, প্লাস হলো গিয়ে 4টা কি দেয় সাজেস্টেড অ্যান্সার। বাকিগুলো এখনো আসেনি। না ট্যাক্সেরটা নাই, না ট্যাক্স অ্যাসুরেন্স এবং আইটি যেটা, এই 3টা অ্যাভেলেবল নাই। আজকে আমি নিজে গিয়েছিলাম বিকেলে, এই দুপুরে আমি একটা কালেক্ট করলাম। বাকিগুলো আমি জিজ্ঞাসা করলাম ওনাকে কবে আসবে, উনি সঠিক আমাকে অ্যান্সার দিতে পারলেন না যে কবে আসবে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ঠিক আছে। তা আপনার ওই পুরানোটা কোনো কাজ হবে না, আপনার নতুনটা লাগবে, বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। ইনকাম ট্যাক্সের যে স্টাডি ম্যানুয়াল, জি স্যার। ইনকাম ট্যাক্সের স্টাডি ম্যানুয়ালটা প্রতি বছর আপডেটেডটা বের হয়। হ্যাঁ হ্যাঁ। এবারেরটা আপডেট করে আমি জমা দিয়ে দিচ্ছি, জি স্যার। ঠিক আছে? এখন আইসিএবির ব্যাপার, তারা কবে প্রিন্ট করে আপনাদের হাতে দিতে পারবে, বাট আমার কাছে
করে আমি করে দিচ্ছি, বুঝতে পারছেন? ওইটাই ওইটাই ওনারা এনশিওর করতে পারে না যে কবে দিবে। যাই হোক, শব্দ করে কেন? আব্দুল্লাহ মামুন ভাই, আপনার মাইকটা একটু বন্ধ করেন। এটা একটু দেখেন এবং বোঝার চেষ্টা করেন। এটা কিন্তু অলরেডি একটা মানে সেকশন আপনাদের পড়ানো হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এটা হলো আপনার সেকশন 3। ওর থেকে পড়াচ্ছি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স থেকে, কিন্তু পুরো পড়ানোটাই কিন্তু আমাদের এই পুরো কোর্সটাই কিন্তু ওই অর্ডিন্যান্স থেকেই পড়ানো হবে, ওইটাই বাইবেল। আচ্ছা দেখেন, এখন আসেন যে আজকে আপনার প্রথম ক্লাস, তো একটু ধারণা দেই ইনকাম ট্যাক্স সম্পর্কে। সেটা হলো ইনকাম ট্যাক্সে যারা চাকরি করে, ইনকাম ট্যাক্স যারা অথরিটি, কারা এরা? তো হাইয়েস্ট অথরিটি বা সুপ্রিম অথরিটি হচ্ছে এনবিআর। এনবিআর এর এব্রিভিয়েশন হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, বাংলা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। এবং এটার 3টা উইং, একটা হলো ইনকাম ট্যাক্স, একটা কাস্টমস, একটা ভিএটি। তো এই এনবিআর ইজ হেডেড বাই চেয়ারম্যান, এবং যিনি এক্স অফিসিও
IRD এর সেক্রেটারি। IRD মানে হলো ইন্টারনাল রিসোর্স ডিভিশনের সেক্রেটারি। তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, কাস্টমস ডিপার্টমেন্ট আর VAT ডিপার্টমেন্ট, তিনটা ডিপার্টমেন্ট। যদিও ক্যাডার সার্ভিস হচ্ছে দুইটা, একটা হলো ইনকাম ট্যাক্স ক্যাডার আর একটা কাস্টমস এবং VAT মিলে একটা ক্যাডার সার্ভিস। তো BCS দিয়ে যারা আসে, যাই হোক, তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তিনটা ট্যাক্স নিয়ে ডিল করে। সে তিনটা ট্যাক্স কি কি? ইনকাম ট্যাক্স, গিফট ট্যাক্স, ট্রাভেল ট্যাক্স। বাংলা হচ্ছে আয় কর, দান কর এবং বিদেশ ভ্রমণ কর। তো 3 নাম্বার যেটা বিদেশ ভ্রমণ কর, এটা হলো আপনি যদি ইন্ডিয়া যান, আমেরিকা যান, যেখানেই যান, বিদেশে গেলেই আপনাকে আপনার টিকিটের সাথে একটা ট্রাভেল ট্যাক্স নিয়ে নেওয়া হয়। তো ওইটা ইনকাম ট্যাক্স মনিটরিং করে আর কি, ওটাও দেখে। বাট ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যারা চাকরি করে তাদের 99.99% কাজ হচ্ছে ইনকাম ট্যাক্স নিয়ে, বাকি দুইটা নিয়ে না। বাকি দুইটা একেবারে যৎ সামান্য, বুঝতে পারছেন? কারণ ট্রাভেল ট্যাক্স যেটা, ওটা অটোমেটিক্যালি আসে টিকিটের সাথে। আর যদি আপনি বাই রোডে বেনাপোল হয়ে যান, তাহলে বেনাপোলে আমাদের অফিস আছে, তো ওইখান থেকে সোনালী ব্যাংক ওই 500 টাকা করে ট্রাভেল ট্যাক্স নেয়। তো যাই হোক, এটা বাই রোড, বাই এয়ার, বাই সি, জলপথ, স্থলপথ, আকাশপথ, 3 পথেই আপনার ট্রাভেল ট্যাক্সটা নিয়ে নেওয়া হয়। যাই হোক, এই আর দান করলে তো দান কর দিতে হয়, দান কর আইন আছে, সেটা আপনার সিলেবাসে নাই মনে হয়, সিলেবাসে পরেরটার সিলেবাসে আছে। তো ইনকাম ট্যাক্সটাই হচ্ছে মেইন। এই জন্য আপনি দেখবেন যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যারা জব করে তারা যেহেতু একাধিক ট্যাক্স নিয়ে ডিল করে, এই জন্য তাদের পদবিগুলো কিন্তু প্লুরাল, নট সিঙ্গুলার। এই জন্য দেখেন যে কমিশনার অফ ট্যাক্সেস, ট্যাক্সেস মানে হলো প্লুরাল, ট্যাক্স হলো সিঙ্গুলার, বুঝতে পারছেন? তো এরপরেই এনবিআর হচ্ছে হাইয়েস্ট অথরিটি, মানে একেবারে সুপ্রিম অথরিটি হচ্ছে এনবিআর ইনকাম ট্যাক্সে। এবং এনবিআর এর মানে ডুয়াল রোল প্লে করে, এটা নিয়েও অনেক সমালোচনা বাইরে হয়। তারা হলো এনবিআর আইন প্রণয়নও করে, মানে সংসদে যে আইন হয় সেই আইনের ড্রাফটিংটা এনবিআর থেকে হয়। তো মানে তারা ল মেকিং এজেন্সি আর ল এক্সিকিউশন এজেন্সিও বটে। এরকম ডুয়াল রোল সাধারণত দেখা যায় না, মানে যে আইন প্রণয়ন করে সেই আইন আবার আরোপ করে। তো নর্মালি তো এটা হয় না, আইন প্রণয়ন করার ক্ষমতা তো সরকারের হাতে থাকে। তো সরকারের এজেন্ট হিসেবেই কাজ করে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। যেহেতু একটু মানে ইনকাম ট্যাক্সের বিষয়টা যে কাউকে দিলেই পারবে না, যেহেতু একটু মানে এখানে টেকনিক্যাল ইস্যু আছে, সেই কারণেই এনবিআর হয়তো করে আসতেছে। এই কাস্টমস ভিটি তো বললামই, দুইটা এখানে এই কারণেই প্লুরাল। তো কমিশনার হচ্ছে জোনাল হেড থাকে, একটা পরাঞ্চল থাকে, সেটার হেড থাকে কমিশনার। আর এনবিআর এর হেড তো থাকে মেম্বার, এবার চেয়ারম্যান, তার আন্ডারে অনেকগুলো সদস্য পদ থাকে, এইভাবে। দেন 3 নম্বরে এডিশনাল কমিশনার, তারপরে জয়েন্ট কমিশনার, তারপরে ডিসিটি মানে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস। ওই একই জিনিস বারবার লিখতে হয়, তো এই জন্য আর পুরোটা এব্রিভিয়েশন লিখি নেই। তো ডিসিটি হলো মেইন, মানে যিনি অ্যাসেসমেন্ট করে থাকেন আর কি। তো এখানে ডিসিটি, এসিটি এবং ইএসিটি এই 3 জন কিন্তু একই রোল প্লে করে। এই 3 জনই কিন্তু আপনার অ্যাসেসিং অফিসার, মানে কর নির্ধারণী কর্মকর্তা এরা। তো এসিটি হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস, বাংলা হচ্ছে সহকারী কর কমিশনার। আর ইএসিটি হচ্ছে এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস, তারা ক্লাস 2। আপনার যারা বিসিএস কোয়ালিফাই করে আসে তারা 6 নম্বরে ল্যান্ড করে, এরপরে ধীরে ধীরে উপরে ওঠে, বুঝতে পারছেন? কি আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি জি স্যার, স্যার। জি স্যার। ঠিক আছে। তো মাঝে মাঝে 7 যেটা স্যার এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট, এটার জন্য কি বিশেষ দিতে হয় না? না, ওরাও দেয়, মানে পিএসসি হয়ে আসে 7 এবং 8, তারাও পিএসসি হয়ে আসে, পাবলিক সার্ভিস কমিশন হয়ে আসে, বাট তারা নন ক্যাডার। নর্মালি যেটা হয় সেটা হলো পরীক্ষা, এখন ইদানিং দেখতেছি যে পরীক্ষা একটাই হয় বিসিএস এর জন্য। তো বিসিএস যারা কোয়ালিফাই করে না, বিসিএস এ যারা ফেল করে, তাদেরকে মানে ওইখান থেকে সিরিয়ালি আবার অফার দেওয়া হয় যে তোমরা তো বিসিএস এর জন্য অ্যাপ্লিকেশন করছিলা, কিন্তু তোমাদের তো হলো না, তাহলে তোমরা কি নন ক্যাডারে যাবা?
ম্যাক্সিমামই বলে যাবো, আর এই চাকরি পাই না, ক্যাডার নন ক্যাডার। তো মানে ওই যারা বলে যে ঠিক আছে তাহলে তাদেরকে 7-8 দিয়ে দেয়, মানে আবার পরীক্ষা নেওয়া এরকম অনেক সময় পড়ে না, কারণ পিএসসিরও তো অনেক। তো ধরেন পরীক্ষা দিল 35,000, এখন লোক নিবে 700 বা লোক নিবে 1200। তো 1200 নেওয়ার পরে এরপরে পরের যারা সিরিয়াল তারা তো অল্পের জন্য কোয়ালিফাই করলো না, তাদেরকে যদি বলা হয় যে তোমরা তো কোয়ালিফাই করলা না, তাহলে কি তোমরা এই সে যাবা ক্লাস 2 পদে যাবা, ক্লাস 1 তো হলো না। তো যদি বলে ঠিক আছে তখন দিয়ে দেয়, এরকমই হচ্ছে আসলে। ঠিক আছে, তো এটা নিয়ে কোনো কোশ্চেন যেটা দেখালাম? না স্যার। নো স্যার। ক্লিয়ার, তাই না? ক্লিয়ার না যতটুকু পর্যন্ত পড়ানো হলো? ইয়েস স্যার। স্যার তো এখন আরেকটা জিনিস দেখাই, সেটা স্যার হলো টিআরও টিপিও সম্পর্কে যদি একটু বলতেন। টিআরও। ও স্যার এটা হ্যাঁ বলেন না, টিআরও টিপিও সম্পর্কে বলেন নাই স্যার। না, ওইটা টিআরও মানে হলো ট্যাক্স রিকভারি অফিসার, তো ওই নামে কোনো পদ নাই। তো যার কারণে কমিশনার চাইলে যে কোনো ডিসিটিকে টিআরও হিসাবে, মানে ট্যাক্স কালেকশন করার জন্য টিআরও হিসাবে নিয়োগ দিতে পারে, কাজ দিতে পারে। তো এটারও বাস্তবতা নাই, বাংলাদেশে কোনো টিআরও ভার্চুয়ালি নাই, মানে টিআরও পদও নাই, কিন্তু ডিসিটিদের মধ্য থেকে কাউকে টেম্পোরারি টিআরও হিসেবে মানে নিতে পারে। আর টিপিও হচ্ছে ট্রান্সফার প্রাইসিং অফিসার। স্যার ইন্সপেক্টর অফ ট্যাক্সেস মানে কি? কর পরিদর্শক, যারা ইন্সপেকশন করবে। ধরেন একজন বাড়িওয়ালা ভাড়া দেখালো যে সে 20,000 টাকা করে ভাড়া পায়, এখন ডিসিটি ইন্সপেক্টর পাঠালো, যাও পাখি দেখে আসো সে কত করে আসলে ভাড়া পায়, ভাড়াটিয়ার সাথে কথা বলো, আশেপাশে খোঁজ খবর নাও যে এই বাড়ির কত ভাড়া হতে পারে, সে ভাড়া লুকাচ্ছে কিনা, কর ফাঁকি দিচ্ছে কিনা। বুঝতে পারছেন? ইন্সপেক্টরের কাজ হলো ইন্সপেকশন, পরিদর্শন। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন দেখেন দুইটা জিনিস তো দেখালাম, একটা তো হলো ইনকাম ট্যাক্স নিয়ে প্রথম দিকের কিছু কথাবার্তা। আচ্ছা, এখন আরেকটা জিনিস একটু দেখাই, সেটা হলো যে ইনকাম ইয়ার ভার্সেস অ্যাসেসমেন্ট। চাইতেছি আমরা চলন বিলের টাকার আগে, ঠিক আছে, যে সময় চলন বিলের টাকা আগে কি অবস্থা? স্মাইল হোসেন ভাইয়া মাইক অফ করেন। কি শুনছেন? ইসমাইল ভাই মাইক্রোফোন অফ করেন। কি একটা অবস্থা। আপনার মাইকটা অফ করেন। না শুনেন, অল দিয়ে সবাইকে মিউট করে দিতে পারেন। উনি মনে হয় ব্যস্তায় আছে, বুঝতে পারছে না। হ্যাঁ কি করতে হয় বলেন তো আমারে, শিখিয়ে দেন। স্যার মিউট অল একটা আছে, একটা অপশন আছে নিচে, মিউট অল তাহলে বাদে সবাই মিউট হয়ে যাবে। মিউট অল এটা কোথায় দেয়? স্যার পার্টিসিপেটরস যেখানে দেখাচ্ছে
আমার এটা তো এই যে হোয়াইট বোর্ড খোলা, তো কোনো পার্টিসিপেন্ট কি দেখতে পাচ্ছি না। হোয়াইট বোর্ড স্যার স্যার আপনি নরমালি একটা ট্যাপ করলে একটা পার্টিসিপেট দেখতে পাবেন স্যার, একটা অপশন আসবে স্যার। পার্টিসিপেটে যে নিচে মিউট অল পাবেন স্যার, ওটা যদি করেন তাহলে আমরা সবাই মিউট হয়ে যাব অটোমেটিক। ও বুঝতে পারছি। তাহলে মিউট অল হলে চলবে কিভাবে? কোনো পার্টিসিপেট করতে পারবে না? না স্যার, এরপরে আমরা যখন আপনার সাথে কোনো কিছু শেয়ার করতে চাইবো তখন আমরা আনমিউট করে আপনার সাথে কথা বলতে পারবো। দিলাম। জি স্যার। allow participant to unmute themselves. Yes. ঠিক আছে, yes দেবো। জি স্যার। আবার দিয়ে কথা কয়। স্যার যে কথা বলবে সে মাইক আনমিউট করে নেবে। ওটা ইন্ডিভিজুয়ালি আনমিউট করে নিলে যে যার যার কথা থাকবে সে বলতে পারবে। আপনি আনমিউট করে দিলে সবাই মিউট হয়ে যাবে। আপনি মিউট করে দেন তাহলে সবাই মিউট হয়ে যাবে। এখন কি মিউট অল দিয়ে দেবো? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার, মিউট অল দিয়ে দেন। ওকে, ঠিক আছে। যাই হোক, দেখা শোনেন, এত কথার দরকার নাই। আপনি দেখেন যে ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ারের ভিতরে পার্থক্য কি, বুঝছেন? সেটা হলো যে বাংলা হচ্ছে আয় বর্ষ, আর অ্যাসেসমেন্ট ইয়ারের বাংলা হচ্ছে কর বর্ষ। যদিও এটা অ্যাসেসমেন্ট ইয়ারের এবারের নতুন বইয়ে সম্ভবত এটা ট্যাক্স ইয়ার হিসেবে আসবে, কারণ অ্যাসেসমেন্ট ইয়ার এই শব্দের বাংলা অনেকে বোঝে না। আমাদের আইনটা কেন? আইনটা তো মানুষের জন্য, করদাতার জন্য। সে করদাতারা যদি আইনটা নাই বুঝতে পারে, তাই না? তবে ইনকাম ট্যাক্সের লটা সারা পৃথিবী ব্যাপী কিন্তু জটিল, মানে সহজ না আর কি। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো আয় বর্ষ এবং কর বর্ষের মধ্যে পার্থক্য কি। তো ইনকাম ইয়ার মানে কি? ইনকাম ইয়ার হলো যে বছরে মানুষ আয় করে, সেইটাকে বলা হয় আয় বর্ষ। তাহলে আয় বর্ষ কি? আয় বর্ষ, ইনকাম ইয়ার মাস্ট বি দ্য ফিনান্সিয়াল ইয়ার। অর্থাৎ প্রতিটা অর্থ বছর, আর্থিক বছর যেটা, একটা আর্থিক বছর হচ্ছে একটা ইনকাম ইয়ার। যেমন এই যে ইনকাম ইয়ারটা বিগত এই 1.5 মাস হয়, যে বছরটা আমাদের শেষ হলো 30শে জুন, গভর্নমেন্টের ফিসক্যাল ইয়ার কিন্তু জুলাই টু জুন। আমাদের বছর কিন্তু ক্যালেন্ডারের দিকে তাকালে হবে না, ইনকাম ট্যাক্সের বছর কিন্তু জুলাই টু জুন। মানে ইয়ারের একটা ডেফিনেশন আছে ইনকাম ট্যাক্সের, সর্বশেষ ডেফিনেশন। সেখানে বলছে যে ইয়ার মিনস ফিনান্সিয়াল ইয়ার। ফিনান্সিয়াল ইয়ার মানে জুলাই টু জুন। জুলাই টু জুন মানে মানে ধরেন 2020 সালের জুলাই থেকে শুরু করে 2021 সালের জুনে, এই 12 মাস, এই 12 মাস হচ্ছে একটা ফিসক্যাল ইয়ার বা একটা ফিনান্সিয়াল ইয়ার, বুঝতে পারছেন? তো এই ফিনান্সিয়াল ইয়ার যেটা, এইটাই কিন্তু ফিসক্যাল ইয়ার হিসাবে আপনার চলে আসতেছে বাংলাদেশে। তো আমরা এটাই ফলো করি। তো প্রতিটা ফিনান্সিয়াল ইয়ারই হচ্ছে একটা ইনকাম ইয়ার। যদিও ইন্ডিয়া কিন্তু ফিনান্সিয়াল ইয়ার ফলো করে না, তারা ফলো করে ইংলিশ ফিনান্সিয়াল ইয়ার। সেটা হচ্ছে আপনার এপ্রিল টু মার্চ। প্রতি বছর এপ্রিল থেকে বছর শুরু হয়, পরের বছরের মার্চ মাসের 30শে মার্চ না 31শে, যাই হোক, ওই মানে শেষ হয় আর কি। এই কারণে দেখবেন যে ইন্ডিয়াতে বাজেট অধিবেশন হয় মার্চ মাসে। এবং ওই বাজেটে যে আইন পাস হয় সেটা 1 এপ্রিল থেকে, তাদের যে বছর যেটা 1 এপ্রিল থেকে সেটা কার্যকরী হয়। আর আমাদের দেশে প্রতি বছর বাজেট অধিবেশন হয় জুন মাসে, এবং সেটা বাজেট পাস হওয়ার পরে জুলাই মাসের 1 তারিখ থেকে সেটা কার্যকর হয়। অবশ্য আমরা এই দিক থেকে একটু সুবিধাজনক অবস্থানে আছি, কারণ এই যে আমরা যে ইনকাম ট্যাক্সটা পড়বো, এই ইনকাম ট্যাক্স কিন্তু এই পাক ভারত উপমহাদেশে মাদার ল কিন্তু সেম। মাদার ল কিন্তু সেই ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1922, বুঝতে পারলেন? 1922 সনের আয়কর আইন, সেইখান থেকে সেই ধারাবাহিকতাই এখন
এবং যে আইন আমরা পড়ি এই একই আইন ইন্ডিয়াতে পড়ে, পাকিস্তানে পড়ে, সেম ল। কারণ ওই মানে ভারতের আইন তো ওই একই আইন দেওয়া মানে নামকরণ। ইভেন আপনি চিন্তা করে দেখেন যে এই যে এরশাদের সময় আইন হলো আয়কর অধ্যাদেশ 1984, তাহলে বাংলাদেশ তো সৃষ্টি হয়েছে 1972 সনে। তারপরে এই 1984 আগে চলছে কিভাবে এই দেশটা? কোন আইন দ্বারা চলছে ইনকাম ট্যাক্স? ওই আগের আইন 1922 সনের আইন দ্বারা। ওইখানে যেখানে লেখা ইন্ডিয়া, ইন্ডিয়ার কাইটা ইস্ট পাকিস্তান, ইস্ট পাকিস্তান কাইটা বাংলাদেশ, এইভাবেই চলে আসতেছিল, তাতে কোনো অসুবিধা হয় নাই। পরে দেখা যায় যখন একেবারে চলে না, তখন এরশাদের সময় ওইটা 84 সনে ওই আইনটা হয় অর্ডিন্যান্স আকারে। তো যাই হোক, সেই জন্যই বলি যে ইন্ডিয়াতে কিন্তু আবার ফিনান্সিয়াল ইয়ারটা ভিন্ন। এই জন্য ইন্ডিয়া যখন মার্চ মাসে বাজেট অধিবেশন হয়, তারা কি কি ইনকাম ট্যাক্সে পরিবর্তন আনে ওটা আমরা আবার অনেক সময় ফলো করি, দেখি যে বাংলাদেশের মানুষ যে বেশি হাউকাউ করে ইনকাম ট্যাক্স মানে আরো একটু স্ল্যাব বাড়ানো উচিত, তাহলে পার্শ্ববর্তী দেশগুলোতে ইনকাম ট্যাক্সের রেট কেমন সেটাও আমরা দেখতে পারি। মানে দেখা সম্ভব, যেহেতু তাদের 3 মাস আগেই বাজেট পাস হয়ে যায়। তো ইনকাম ইয়ার প্রতিটা আয়, মানুষ যখন আয় করে যে বর্ষে, ওইটাকে বলা হয় আয় বর্ষ। এবং ঠিক তার পরের বছর হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। যেমন আপনার ইনকাম ইয়ার হয় যদি 2020-21, তাহলে আপনার সেটার ধরেন 2020-21 হচ্ছে ইনকাম ইয়ার, এটার করসপন্ডিং অ্যাসেসমেন্ট ইয়ার হবে কিন্তু 2021-22। এই যে 20-21 মানে কিন্তু 2 বছর না, 20-21 মানে কিন্তু 1 বছর, মানে 20-এর শেষ 6 মাস আর 21-এর প্রথম 6 মাস। বুঝতে পারছেন? তো ফিনান্সিয়াল ইয়ার তো এই জন্য কিন্তু এইরকম, মানে আপনার এইরকম দেখে মনে করার কোনো মানে উপায় নাই যে এটা স্যার 2 বছর লিখছে। 2 বছর না, এটা কিন্তু প্রতিটা 1 বছর। আচ্ছা যাই হোক, সেটা আশা করি বুঝতে পারছেন। তো এই হচ্ছে আপনার ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার। মানে যেমন 2020-21 সনে আমি যে আয় করলাম তার উপরে আমাকে 21-22-এ আমাকে ট্যাক্স দিতে হবে, রিটার্ন দিতে হবে ইত্যাদি, মানে আয় বর্ষ আর কি। তো ওই জন্য বলা হয় যে ওই যে রবীন্দ্রনাথের একটা গান শুনছেন না, যে তোমার হলো সারা আমার হলো শুরু ইত্যাদি। তো এইখানেও তাই, মানুষের আয় করা যখন সারা হয়, পরের বছর তারে ধরা শুরু হয়। বুঝতে পারছেন? জি স্যার। তো এই জন্য দেখবেন যে, যেমন আবার বলি যে ধরেন 2019-20 যেটা ছিল ওইটা করসপন্ডিং অ্যাসেসমেন্ট ইয়ার ছিল 2020-21। তার মানে প্রতিটা ইয়ার, যেমন এখন আমরা যে আয় করতেছি, আজকে কত তারিখ? আজকে হলো 16ই আগস্ট, 16th আগস্ট, তাই না? 2021। আজকের দিনটা কোন কিসের ভিতরে পড়ছে, কোন ইনকাম ইয়ারের মধ্যে পড়ছে? তার মানে 21-22-এর মধ্যে, 21-22 ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে পড়ছে, ইনকাম ইয়ারের মধ্যে পড়ছে। তাহলে এখন আমরা যা আয় করতেছি এইটার উপরে আমাদেরকে রিটার্ন সাবমিট করতে হবে 22-23-এ আমাদেরকে রিটার্ন সাবমিট করতে হবে। তো আপনি শুধু রবীন্দ্রনাথের ওই গানটা মনে রাখলেই হবে, তাইলে আপনি মানে তোমার 22-23 অ্যাসেসমেন্ট ইয়ার হলেও স্যার আমাদেরকে তো নভেম্বরের মধ্যেই রিটার্নটা জমা দিয়ে দিতে হবে, তাই না স্যার? নভেম্বর 2022, মানে 23 নভেম্বরের পরে, যদি নভেম্বরের মধ্যে দিয়ে দিতে হবে আর কি। কোন নভেম্বর? আপনি খালি নভেম্বর বললে তো হবে না, 22 নভেম্বরের মধ্যে। তো 22 নভেম্বর 23 হবে স্যার। নভেম্বর 23 না 22 স্যার? 22। আপনারা অনেকগুলো জিনিস বুঝতে পারেন না আসলে, আপনার মাথায় কি কাজ করে না? এই যে আমি সাউন্ড অফ করেন, আমি যে 22-23 লিখলাম, 22-23 মানে কি জানেন? জানেন না। 22-23 মানে হলো 22-এর শেষের 6 মাস আর 23-এর প্রথম 6 মাস। তো 23-এর প্রথম 6 মাস শেষ হবে কবে? 30শে জুন 2023। আপনি আমাকে কেন বললেন স্যার নভেম্বর 2023 হবে? কেন বললেন এই কথা? স্যার আমি বলিনি স্যার, আমি জিজ্ঞেস করলাম। বলছে একজন আপনাদের মধ্যে একজন বলছে স্যার নভেম্বর 22 হবে না, নভেম্বর 23 হবে, একজন বলছে।
স্যার আমার এখানে যে জন্য কোয়েশ্চেনটা করছিলাম সেটার রিজনটা হলো স্যার, যেহেতু আমি 6 মাস সময় পাচ্ছি 23 সালে 6 মাস পর্যন্ত, বাট আমাকে নভেম্বরের মধ্যে কেন রিটার্নটা জমা দেওয়ার আইনটা করা হলো স্যার? আপনাকে রিটার্ন জমা দেওয়ার জন্য 5 মাস সরকার সময় বেঁধে দিচ্ছে। আপনাকে বলি, সেটা হলো এই যে আপনার 2020-21 হচ্ছে আপনার ইনকাম ইয়ার। জি স্যার। 2020-21 হচ্ছে ইনকাম ইয়ার। তার মানে ইনকাম ইয়ারটা মানে এন্ডেড, এটা আপনার আয় করা সারা হয়ে গেল কবে? 30/6/2021 ইনকাম করা সারা কমপ্লিট। জি বুঝতে পারছেন? জি। এখন এইটার আপনার অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 2021-2022 এবং আপনাকে এই বছরের রিটার্ন দিতে হবে, রিটার্ন দিতে হবে আপনাকে 30 নভেম্বরের মধ্যে 11/2021। তার মানে এইখান থেকে এইখানে আপনি 5 মাস 5 মাস সময় পাচ্ছেন। আপনি আর কি চান বলেন? না স্যার, আমি বলছি না যে যথেষ্ট সময় নেই, আমি বলছি যে স্যার নভেম্বরের মধ্যেই জমা দিতে হয় কেন? মানে পরের যে 6 মাস বা পরের যে মাসগুলো পাচ্ছি আমি, সরকারকে আজীবন আপনার দিকে তাকায় থাকবে নাকি? সরকারের ট্যাক্সও দরকার নাই, কয় কি? আপনার ভাগ্য ভালো যে আরো আগে বলেন নাই। এটা তো আগে ছিল 15ই সেপ্টেম্বরের মধ্যে দিতে হবে, 2.5 মাসের মধ্যে। 5 মাস দিছে, এই 5 মাসও মানুষ দেয় না, সবাই ওই শেষের দিকে ভিড় করে। আপনারা যদি একদম বাঙালি বড় খারাপ জাতি, এই পার্সপেক্টিভে আপনাকে যদি 9 মাস সময় দেয়, 1 বছর সময় দেয়, আপনার ওই ঠিকই ঢিলামি চলবে। বুঝতে পারছেন? বাঙালির কাজ হলো সব শেষ দিকে, যখন একেবারে না মানে থেকে যায়, পিঠ থেকে যায়, তখন আমরা দেখি তো। এই যে ধরেন আপনাকে বলা হচ্ছে যে আপনার বছর শেষ হলো কবে? 30শে জুন 2021। জি স্যার। আপনি তো পরের দিন এলিজিবল আপনি রিটার্ন সাবমিট করার জন্য। আপনাকে 5 মাস সময় দেওয়া হয়েছে, মানে লাস্ট ডেট হচ্ছে আপনার 30শে নভেম্বর 2021 রিটার্ন সাবমিশনের জন্য। লাস্ট ডেট, নট ফার্স্ট ডেট। কেউ বলতে পারবেন আপনারা ফার্স্ট ডেট কবে? স্যার 1 জুলাই স্যার, 1 জুলাই স্যার। আরে 1 জুলাই 2021। তার মানে 1.5 মাস অলরেডি হয়ে গেছে। হয়তো কিছু রিটার্ন অলরেডি জমা হয়ে গেছে, বাট সেটা খুবই নগণ্য। সব রিটার্ন ওই জমা পড়ে আপনার শেষের দিকে। এটার পিছনে আপনার কারণ আছে যে অনেকে হয়তো স্যালারি সার্টিফিকেট পায় না, অনেকে ব্যাংক স্টেটমেন্ট জোগাড় করতে পারে না, করোনার সময় আপনার রাস্তায় বেরোতে পারে না। এখন তো রাস্তায় প্রচন্ড ভিড়, তো স্বাভাবিক জীবনযাপনে তো চলে আসতেছে, সবকিছু দেখতেছে, খালি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বুঝছেন? জি স্যার। তো এই আর কি। তো বিষয়টা হচ্ছে যে রিটার্ন দাখিলের জন্য এখন তো পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে, আগে সময়টা আরো কম ছিল। আগে মানে আইনে ছিল 15ই সেপ্টেম্বরের মধ্যে আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে, এরপরে 30শে সেপ্টেম্বর করছে, এখন তো একবারে বাড়াইয়া করছে 30শে নভেম্বর। বুঝতে পারছেন? তারপরে যদি কেউ 30শে নভেম্বরের মধ্যে রিটার্ন সাবমিট করতে না পারে, তাহলে সে ডিসিটির কাছে 4 মাস পর্যন্ত সময় নিয়ে নিতে পারে ব্যক্তিগতভাবে আবেদন করে। এটা মানে কেস টু কেস, যার দরকার হয় সে নিবে। তো ইনকাম ইয়ার যেটা বললাম, ইনকাম ইয়ার কিন্তু আপনার নর্মালি সর্বক্ষেত্রে আমাদের যারা ব্যক্তি, পার্টনারশিপ ফার্ম, ইভেন কোম্পানির প্রত্যেকটা কোম্পানির ইনকাম ইয়ার হতে হবে, মাস্ট বি দ্য ফিনান্সিয়াল ইয়ার। আপনারা সিএ ফার্মে আছেন, কোম্পানি ফরমেশনের সঙ্গেও হয়তো জড়িত আছেন আরজেসিতে, তো সেখানেও দেখবেন যে আপনি চাইলেও একটা কোম্পানির ইনকাম ইয়ার বা অ্যাকাউন্টিং ইয়ার আপনি চাইলেও অন্যরকম করতে পারবেন না। বুঝতে পারছেন? এটা কিন্তু আরজেসিতে রেজিস্ট্রেশন হবে না একটা কোম্পানির যদি তার অ্যাকাউন্টিং ইয়ারটা জুলাই টু জুন না হয়। তো এখন বাংলাদেশ এক দেশ এক রেট, বুঝতে পারছেন? তো সেটা হলো যে ওই জুলাই টু জুন, এখন আপনার ওইটা হতেই হবে, কোম্পানি হোক, পার্টনারশিপ ফার্ম হোক, সিএ ফার্ম হোক, আর ব্যক্তি হোক, জুলাই টু জুন। আমাদের মানে এক কথা এক দাবি, জুলাই টু জুন। আমরা কিছু বুঝি না, সোজা সাপটা কথা, এটা হলো এক কথা। ঠিক আছে? যদি কোশ্চেন থাকে আপনি করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। 2 নম্বর কথা তো শেষ নাই। 2 নম্বর কথা হলো যে আমরা যেটা মানে দেখলাম, ব্যক্তির ক্ষেত্রে মাস্ট বি দ্য ফিনান্সিয়াল ইয়ার।
এক নম্বরে তো আমরা দেখলাম যারা ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি প্লাস ফার্ম প্লাস কোম্পানি, এই তিনটাই কিন্তু আপনার মাস্ট বি দা ফিনান্সিয়াল ইয়ার। এখন আসেন 2 নম্বরে হলো ব্যাংক, ব্যাংক প্লাস ইন্স্যুরেন্স প্লাস নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এদের হচ্ছে আপনার ক্যালেন্ডার ইয়ার। ক্যালেন্ডার ইয়ার হচ্ছে অ্যাকাউন্টিং ইয়ার, অ্যাকাউন্টিং ইয়ার মানে ইনকাম ইয়ার, একই কথা আর কি। স্যার বলেন। স্যার ইনকাম ইয়ার না জুলাই টু জুন? ইনকাম ইয়ার তো জুলাই টু জুন হচ্ছে প্রত্যেক ব্যক্তি, পার্টনারশিপ, ফার্ম, কোম্পানির জন্য হচ্ছে জুলাই টু জুন। বাট 2 নাম্বার কথা তো ওখানেই শেষ নয়, কথা তো 7:30 পর্যন্ত চলবে আপনার সাথে আমার। জি স্যার। 7:30 পর্যন্ত শুনতে থাকেন। জি স্যার। বলছি সেটা তো 1 নাম্বার। 2 নাম্বারে কি বললাম? 2 নাম্বারে হচ্ছে যে বাংলাদেশের সমস্ত ব্যাংক, বীমা এবং আর্থিক প্রতিষ্ঠান, ওই যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আমি সংক্ষেপে লিখছি, বাট ওটার বাংলা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান, যেমন ডেল্টা ব্র্যাক হাউজিং, তারপরে আইডিএলসি, এরকম যেগুলো নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তাদের আপনার ইনকাম ইয়ার হতে হবে ক্যালেন্ডার ইয়ার। ক্যালেন্ডার ইয়ার মানে হলো জানুয়ারি টু ডিসেম্বর। বুঝতে পারছেন? জানুয়ারি টু ডিসেম্বর যদি হয় তাহলে ধরেন একটা ব্যাংকের নাম বলেন, ব্যাংক হলো প্রাইম ব্যাংক। তা প্রাইম ব্যাংকের ইনকাম ইয়ার কি হবে? ইনকাম ইয়ার কি হলে অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে? প্রাইম ব্যাংকের ইনকাম ইয়ার ধরেন হচ্ছে 2020। অ্যাসেসমেন্ট ইয়ার 2021 নভেম্বর স্যার। পয়লা জানুয়ারি 2021। 1 জানুয়ারি 2021। শোনেন, সেটা হলো যে প্রাইম ব্যাংকের ইনকাম ইয়ার হচ্ছে, উপরে ধরেন লিখলাম প্রাইম ব্যাংক, নাইলে তো আবার বলবেন যে স্যার এটা কি। ব্যাংকের ইনকাম ইয়ার বা অ্যাকাউন্টিং ইয়ার হতে হবে আস্ত একটা ক্যালেন্ডার ইয়ার, মানে 2020 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর। তাদের ক্ষেত্রে ফিনান্সিয়াল ইয়ার নয়। তা যদি ইনকাম ইয়ার হয় মানে 20-21, তার অ্যাসেসমেন্ট ইয়ার হবে কি? অ্যাসেসমেন্ট ইয়ার হবে 2021-22। অর্থাৎ ইনকাম ইয়ার যখনই শেষ হোক না কেন, তার পরবর্তী 1 জুলাই থেকে যে বছরটা শুরু হবে, যে ফিনান্সিয়াল ইয়ারটা শুরু হবে, সেটাই হবে অ্যাসেসমেন্ট ইয়ার। আমরা যারা ব্যক্তি, আমরা একদিনও মানে সময় পাই না। আমার 30 জুন আমার ইনকাম ইয়ার শেষ, পরের দিন থেকেই অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হয়ে গেল। ইভেন রাত 12টা 1 মিনিট থেকেই, রাত 12টায় একটা ইনকাম ইয়ার শেষ হলো, রাত 12টা 1 মিনিট থেকেই অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হলো। আমি 1 মিনিটও সময় পেলাম না। আর একটা ব্যাংক 6 মাস সময় পায়। কিছু বুঝছেন না বোঝেন নাই? এটা বুঝি নাই স্যার, বুঝিনি স্যার। এই যে আপনার প্রাইম ব্যাংকের ইনকাম ইয়ার শেষ হলো কবে? 2020 সালের কত তারিখ শেষ হলো? 31 ডিসেম্বর। এবং তার পরবর্তী ফিনান্সিয়াল ইয়ার 1 জুলাই কবে আসবে? 6 মাস পরে আসবে। আপনি স্যার মানে ইনকাম ইয়ার জানুয়ারি টু ডিসেম্বর হবে, কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ার জুন টু জুলাই থাকবে। জুলাই টু জুন ম্যান্ডেটরি। অ্যাসেসমেন্ট ইয়ারের কোনো চেঞ্জ হবে না। কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ারটা যেহেতু শুরু হয় 1 জুলাই থেকে,
তার মানে আমাকে ইনকাম ইয়ার যখনই শেষ হোক বা অ্যাকাউন্টিং ইয়ারটা যখনই শেষ হোক তার পরবর্তী 1 জুলাই কবে সেটা খুঁজতে হবে আমাকে। আপনারা তো ভালো করে জানেন যে 31শে ডিসেম্বর 2020-এর পরে যে 1 জুলাই সেটা হলো 1 জুলাই 2021, 6 মাস পরে। এটা মানেন? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। কিন্তু আপনার আমার ক্ষেত্রে দিন থেকেই স্যার চালু হয়ে যাবে। 1 মিনিটও সময় দেয় না, 1 মিনিট পর থেকেই শুরু হয়ে যাবে। 1 মিনিট পর থেকেই শুরু হয়ে যাবে। কিছু বুঝছেন কিনা? 30শে জুন Yes, রাত sir. 12টা 1 মিনিটই হয়ে গেল 1 জুলাই। আর ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান তারা তাদের অ্যাসেসমেন্ট ইয়ারটা শুরু হয়, তারা দম ফেলার সময় পায় 6 মাস। বুঝতে পারছেন? তাদের অ্যাসেসমেন্ট ইয়ারটাই শুরু হয় 6 মাস পরে। আর আমাদের অ্যাসেসমেন্ট ইয়ারটা শুরু হয় পরের দিন থেকেই। তো এখানেও তারা রিটার্ন সাবমিট করার জন্য ডেটটা ভিন্ন। এখানে কিন্তু রিটার্ন সাবমিট করার ডেট কিন্তু 30শে নভেম্বর নয়। হ্যাঁ, রিটার্ন সাবমিট করার ডেটটা একটু ভিন্ন। মানে এখানে রিটার্ন সাবমিট করার জন্য তারা সময় পায়, মানে এই প্রাইম ব্যাংকের কথাই বলি, তারা রিটার্ন সাবমিট করার তাদের জন্য সময় হচ্ছে 15ই সেপ্টেম্বর 2021। মানে যে বছরটার উদাহরণ আমি দিলাম, যে প্রাইম ব্যাংকের অ্যাকাউন্টিং ইয়ারটা শেষ হয়েছে এই 2020 সালে, মানে ক্যালেন্ডার ইয়ার, তাদের অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 2021-22 এবং তাদেরকে রিটার্ন দিতে হয় তাদের ইনকাম ইয়ার শেষ হওয়ার 8.5 মাসের মধ্যে। 8.5 মাসের মধ্যে তারা 8.5 মাস টাইম পায়। এবং এই যে রিটার্ন যে তারিখে লাস্ট ডেট, ওইটাকে বলা হয় ট্যাক্স ডে। ট্যাক্স ডে বাংলা হচ্ছে কর দিবস। বুঝতে পারছেন? তো এটা গেল আপনার ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠান, তাদের ইনকাম ইয়ার হচ্ছে ক্যালেন্ডার ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার তো সবার জন্যই এক, মানে ফাইন্যান্সিয়াল ইয়ার। এভরি ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে এক একটা অ্যাসেসমেন্ট ইয়ার। ঠিক আছে? এখন আসেন 3 নাম্বার। 3 নাম্বারে হচ্ছে আপনার নন রেসিডেন্ট কোম্পানি। তো বিদেশি যে কোম্পানিগুলো বা এমএনসি, মাল্টিন্যাশনাল কোম্পানি, যেগুলো অরিজিনেটেড হলো বিদেশে, সেখানে বলছে যে তাদের বিদেশে যে তাদের অ্যাকাউন্টিং ইয়ার যেটা ফলো হয় ওইটা বাংলাদেশেও ফলো করতে পারবে। বুঝতে পারছেন? ধরেন একটা ইন্ডিয়ান কোম্পানি, তাদের ইনকাম ইয়ার হচ্ছে এপ্রিল টু মে। এখন বাংলাদেশে তারা একটা মানে কাজ পাইছে, বুঝতে পারছেন না, ফ্লাইওভারের কাজ পাইছে বা কিছু একটা কাজ পাইছে, রেলের কাজ পাইছে ইন্ডিয়ান কোম্পানি, বা ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড, ইরকন বাংলাদেশে বেশ কিছু কাজ করে গেছে, ঢাকা চিটাগাং এর যে রেলের সংস্কার করে গেছে ইত্যাদি। এখন ইরকনের মানে ইনকাম ইয়ার, অ্যাকাউন্টিং ইয়ারটা কি হবে? সেইখানে বলছে আমাদের আইনে যে বিদেশি কোম্পানি যদি হয় তাহলে বিদেশে যা এখানেও তা, তার মানে যা তা, জয়াকারে যা, তয়াকারে তা, যা তা, যাতা বুঝছেন? জি স্যার। তাহলে আপনাদের 3টা কথা, আপনাদের সাথে আমার 3টা কথা। কি সে 3টা কথা? 1 নাম্বার হলো ব্যক্তি, ফার্ম এবং নর্মাল যে প্রাইভেট লিমিটেড কোম্পানি আপনারা অডিট করেন, এদের সব ইনকাম ইয়ার মাস্ট বি দ্য ফিনান্সিয়াল ইয়ার। 2 নাম্বার কথা, ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠান, তাদের ইনকাম ইয়ার মাস্ট বি দ্য ক্যালেন্ডার ইয়ার। 3 নাম্বার কথা, বিদেশি কোম্পানি, বিদেশে যা এখানেও তা, যা তা, যাতা বুঝছেন? জি স্যার। তার মানে স্যার যদি ইন্ডিয়ান হয় তাহলে তার শুরুটা হবে এরকমই এপ্রিলে এবং শেষটা হবে মার্চে। হ্যাঁ, যেমন আপনাকে উদাহরণ দিলাম তো, একটা বিদেশি কোম্পানি এবং তাদের ইয়ার এন্ডিং হচ্ছে মাস কয় দিনে? মাস 31 দিনে। 2021 হচ্ছে ইয়ার এন্ডিং। তাহলে তার অ্যাসেসমেন্ট ইয়ার হবে, বলতে পারবেন? 21-22। কারেক্ট। 21-22। কারেক্ট।
তার মানে কি জানেন, তার মানে এই ইন্ডিয়ান কোম্পানিটা তার ইয়ার এন্ডিং যা হবে তার 3 মাস পরে তার অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হবে। তার মানে ইনকাম ইয়ার যখনই শেষ হোক তারপরে 1 জুলাইকে খুঁজতে হবে, তারপরে নিয়ারেস্ট 1 জুলাই থেকে যে বছরটা শুরু হবে সেইটাই হবে আপনার অ্যাসেসমেন্ট ইয়ার। স্যার দেন ট্যাক্স ডেটা কত হবে? 15 সেপ্টেম্বর হবে নাকি 13 নভেম্বর হবে? 13 নভেম্বর কি কয় না, যা বলছি তাই। আপনি আবার নতুন ডেট পাইলেন কোথা থেকে? 15 সেপ্টেম্বর। 30 নভেম্বর তো আমাদের জন্য, আমরা যারা আমজনতা ব্যক্তি, সিএ ফার্ম, এদের জন্য হচ্ছে 30 নভেম্বর। আপনি কি 30 নভেম্বর একটাই ডেট জানেন জীবনে, যে একটাই ডেট রিটার্ন সাবমিশনের লাস্ট ডেট 30 নভেম্বর? ভুল। কোম্পানির ভিন্ন, ব্যাংকের ভিন্ন, কোম্পানির ভিন্ন না, সরি হ্যাঁ কোম্পানিরও তো ভিন্ন। আপনি যে অডিট করেন সিও ফার্মে, তাহলে একটা প্রাইভেট লিমিটেড যদি কোম্পানি আপনি অডিট করেন, তার কত তারিখের ভিতরে রিটার্ন সাবমিট করতে হয় আপনি জানেন? কেউ বলতে পারবেন আপনাদের মধ্য থেকে? পারার কথা না। জি স্যার। যে আপনারা প্রাইভেট লিমিটেড কোম্পানি ক্লায়েন্ট আছে না, যে আপনারা অডিট করেন? জি স্যার। আপনি কি বলতে পারবেন যে ওই প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কত তারিখের ভিতরে রিটার্ন সাবমিট করতে হয়? পারবেন না। পারবেন না কেন? আমি বলি নাই এখন পর্যন্ত। স্যার জানুয়ারির 15 তারিখ স্যার। কারেক্ট। এটাকে পারলেন কেমনে? স্যার আমি কাজ করতেছি এক নাবিনে। 15 সেপ্টেম্বর কারেক্ট, সরি 15 জানুয়ারি কারেক্ট। কারণ প্রত্যেকটা প্রাইভেট লিমিটেড কোম্পানিকে রিটার্ন সাবমিট করতে হয় তার ইয়ার এন্ডিং থেকে 6.5 মাসের মধ্যে। বুঝতে পারছেন? 6.5 মাস। তার যখন বছর শেষ হবে অ্যাকাউন্টিং ইয়ারটা বা ইনকাম ইয়ার, তার 6.5 মাসের মধ্যে তাকে রিটার্ন সাবমিট করতে হবে। 6.5 মাস হলো 15 জানুয়ারি। আর ব্যাংক বিমার ক্ষেত্রে হচ্ছে 8.5 মাস, 15 সেপ্টেম্বর। বুঝতে পারছেন? এরকম আর কি। রিটার্নটা পড়ানো হবে আজকে, মানে প্রথম ক্লাস তো এত কঠিন কঠিন করা যাবে না। বুঝতে পারছেন? তাও যা পড়ানো হয়েছে, যতটুকু পড়ানো হয়েছে অনেক। একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলেন। নন রেসিডেন্ট কোম্পানিগুলো যেমন ওদের দেশের যে দেশের অরিজিনেটেড কোম্পানি, তাদের দেশের ফিসক্যাল ইয়ার ওরা ফলো করতে পারবে, কিন্তু তারা যদি চায় আমাদের দেশের ফিসক্যাল ইয়ার ফলো করতে, তারা তো সেটা পারবে, তাই তো? হ্যাঁ পারবে। কিন্তু ইউজুয়ালি সেটা করে না কেন? তাহলে তাদের অ্যামালগামেটেড যে অ্যামালগামেটেড না, কনসোলিডেটেড যে অ্যাকাউন্ট, ওইটা তো করতে পারবে না। হ্যাঁ, তার মিসম্যাচ হয়ে যাবে। মানে ওয়ার্ল্ড ওয়াইড যে তাদের কনসোলিডেটেড অ্যাকাউন্ট, ওইটা তো হবে। জি স্যার। ওই কারণে অ্যালাউ করা হয় যে ঠিক আছে বিদেশে যা, এখানেও তা, আপনারা করেন, অসুবিধা নেই। বুঝতে পারছেন? জি স্যার। তো ঠিক আছে, তাইলে দেখেন যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করেন। আর আদারওয়াইজ আমরা আজকে যতটুকু দেখালাম আপনাদের, বিশেষ করে ইনকাম ট্যাক্স অথরিটি প্রথম দিকের ক্লাসে যেগুলো একটু বলা উচিত সেগুলো নিয়েই কিন্তু কথা হলো। আর একটু ক্রিটিক্যাল সাইড আলোচনা হলো, যেটা ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ারের মধ্যে পার্থক্য। তো একটা ইনকাম ট্যাক্সের ক্লাস করবেন, আর ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার যদি আপনার ভাইভাতে জিজ্ঞেস করে কোথাও, বলতে পারবেন না, সেটি যেন না হয়। বুঝতে পারছেন? খুব ভাইটাল জিনিস। থ্যাংক ইউ স্যার। জি স্যার। তাই না? থ্যাংক ইউ স্যার। ওটা বলার সময় আপনি রবীন্দ্রনাথের ওই গানটা মনে করবেন, তাইলেই হবে। কারণ ওই ইনকাম ইয়ার শেষ হলেই অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হয়। তোমার হলো সারা, আমার হলো হ্যাঁ। জি স্যার। এই তো ঠিক আছে। আজকে তো বরাবর তো 2টা ক্লাস হয়, আজকে কেন একটা ক্লাস দিল আমি বুঝলাম না। আপনাদের কি এরপরে ক্লাস আছে? অন্য ক্লাস আছে মনে হয়, তাই না? জি স্যার। ওকে, ঠিক আছে, ভালো থাকেন। আবার যেদিন দেয় ক্লাস সেদিন আবার ক্লাস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর ক্লাসগুলো ফলো করার চেষ্টা করেন, আর কি পার্টিসিপেট করতে। জি স্যার। জি স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।